আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সেকেন্ড টাইম ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ও যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের বাংলা ক্লাসে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। তোমরা কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে সেটা অবশ্যই জানিয়ে দিবে। এবং যারা সেকেন্ড টাইম ভর্তিচ্ছু শিক্ষার্থী অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জিএসটি এবং এর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা আছে, জগন্নাথে তো সেকেন্ড টাইম নাই, আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে, এই ক্লাসটি সকলের জন্য প্রযোজ্য। এমনকি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর হয়নি, নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী, সকলের জন্যই আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিও আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি, প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। আজকে যে 80টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি সেগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে অনেক প্রশ্ন তোমরা পাবে। সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা একটু জানিয়ে দাও। ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। তাহলে আজকের ক্লাসটি দেখো কাদের জন্য প্রযোজ্য? অল ইন অন ব্যাচের আমাদের মানবিক ও বিভাগ পরিবর্তন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, এবং আজকের ক্লাসটি ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য। এমনকি যারা এইচএসসি 26 ব্যাচ আছো তারাও কিন্তু আজকের ক্লাসটি করবে। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, সাহিত্য শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? তাহলে দেখো আমরা যদি একটা শব্দ লিখি, তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যাটা দিচ্ছি। তাহলে চলন্ত একটি শব্দ, এই শব্দের মূল অংশ হচ্ছে, দেখো এখানে কি হবে, চল, আর একটা কি হবে, অতিরিক্ত অংশ বা দেখো। তাহলে চলন্ত একটা শব্দ, এর প্রকৃতি ও প্রত্যয় কি, এটা তোমাদের কাছে জানতে চাইতে পারে। তাহলে শুরুতে যে অংশটুকু থাকে অর্থাৎ মূল অংশ, সেটা হচ্ছে প্রকৃতি অর্থাৎ মূল অংশ, আর যেটা দ্বারা কাজ করা বোঝাবে, যেমন হাঁটা, চলা, খাওয়া, দেখা, সেই ক্ষেত্রে আমরা এখানে হর্ষ চিহ্ন ব্যবহার করব। দেখো এই যে ধাতু চিহ্নটা, এটা কিন্তু রুট চিহ্ন না। আর পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিরিক্ত অংশ বা প্রত্যয়। তাহলে সাহিত্য এই শব্দটি প্রকৃতি ও প্রত্যয় কি? তাহলে সাহিত্য এর মূল অংশ হচ্ছে, দেখো কি হবে, সহিত হবে, আর শেষে যদি জ ফলা থাকে সেখানে প্রত্যয় হিসেবে কি হবে, অন্তর্জ হবে। তাহলে সাহিত্য এর প্রকৃতি প্রত্যয় এখানে কি হবে, সহিত যোগ অন্তর্জ হবে। এরপরে দেখো একটা বাগধারা থেকে এসেছিল, অর্থাৎ প্রথম যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন। অজগর বৃত্তি বাগধারাটির অর্থ কি? তাহলে এখানে কি হবে, আলসেমি হবে। কি হবে, আলসেমি। অজগর বৃত্তি এই বাগধারাটির অর্থ হচ্ছে আলসেমি। এরপর বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? তোমরা একটু জানাও তো, বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? আর যুদ্ধ করতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ কি হবে? গত বছর যেটা দেখা গিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার বিগত বছরে অর্থাৎ যে বিরোচন অংশ আছে সেই বিরোচন অংশ থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি এসেছে, অর্থাৎ এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, তারপর হচ্ছে সমার্থক শব্দ, এখান থেকে প্রশ্নগুলো বেশি এসেছে। তাহলে দেখো বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? এরপরে বলেছে যুদ্ধ করতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ কি হবে? যারা যুক্ত আছো তারা একটু জানিয়ে দাও যে সঠিক উত্তর কি হবে এখানে। তাহলে দেখো এখানে সঠিক উত্তর যুদ্ধ করতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ হবে যুৎসু, যুৎসু হবে, উচ্চারণটা এইভাবে হবে। আর বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটক, এখানে কৃষ্ণকুমারী হবে নাকি শর্মিষ্ঠা হবে? দেখো এখানে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক যেহেতু বলেছে সেক্ষেত্রে এখানে কি হবে, কৃষ্ণকুমারী হবে, কৃষ্ণকুমারী। তারপর দিল দরিয়া সমাজ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে, মনে রাখবা পূর্বপদ যদি অদৃশ্যমান হয়, পূর্বপদ হচ্ছে দেখা যাবে না, পরপদ দৃশ্যমান, মাঝে থাকবে রূপ, সেটা হবে রূপক কর্মধারয় সমাস। ঠিক তেমনি ভাবে এখানে যদি বলে পরাণ পাখি, পরাণ পাখি এর হচ্ছে ব্যাসবাক্য কি? তাহলে দেখো পরাণ এটা দেখা যায় না, পাখি কিন্তু দৃশ্যমান, তাহলে পূর্বপদ অদৃশ্যমান হবে, পরপদ দৃশ্যমান, মাঝে থাকবে রূপ, সেটা কি হবে, রূপক কর্মধারয় সমাস। ঠিক তেমনি ভাবে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ কি হবে, সিন্ধু হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল প্রেম ডোর, প্রেম রূপ ডোর, এটাও কি হবে, তোমার রূপক কর্মধারয় সমাস হবে, রূপক কর্মধারয় সমাস।
তারপরে সমস্ত পদের অংশীভূত পদগুলোকে, এই প্রশ্নটা ত্রুটিপূর্ণ ছিল অপশনে, সমস্ত পদের অংশীভূত পদগুলোকে কি বলে? এখানে সঠিক উত্তর দেখো সমস্ত পদ। অনেক উত্তর কিন্তু এখানে এসেছে। এখানে কি হবে? প্রথমটা হচ্ছে এখানে আছে দিলরূপ দরি, এটা তো নাই অপশন হিসেবে, সেক্ষেত্রে এখানে তুমি রূপক কর্মধারয় সমাস, যেমন পরাণ পাখি আছে, তারপরে দেখো মন মাঝি, মন রূপ মাঝি হবে। এরপরে আছে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, এগুলো সব হচ্ছে রূপক কর্মধারয় সমাসের মধ্যে যাবে। আর সমস্ত পদের আমরা যদি এখানে লিখি যে যে পরাণ পাখি, তারপরে মন মাঝি, এগুলো সমস্ত পদের অংশীভূত পদ, তাহলে আমরা যদি একটা সমস্ত পদ এখানে লিখি যে সিংহাসন, সিংহাসন, তাহলে কি হবে বলতো? সিংহ, এর ব্যাস বাক্য হবে সিংহ চিহ্নিত আসন। তাহলে সমস্ত পদের যে অংশীভূত পদ তাকে কি বলা হচ্ছে? এখানে সমস্ত পদ বলা হচ্ছে, সমস্ত পদ। তারপর গঠনগত দিক থেকে তাহারাই পরে মনে কবিতাটি কোন ধরনের কবিতা? এই তাহারাই পরে মনে কবিতাটি এটা হচ্ছে নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। কি হবে? নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে, কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। সেক্ষেত্রে সঠিক উত্তর এখানে কি হবে? সংলাপ নির্ভর কবিতা, সংলাপ নির্ভর। আন্না শব্দটি সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ থেকে তোমাদের প্রশ্ন আসবে। সন্ধি শব্দের অর্থ দেখো মিলন, তারপর হচ্ছে এখানে যদি বলে বিপরীত অর্থ কি, তাহলে কি হবে? বিগ্রহ বা বিচ্ছেদ হবে, বিগ্রহ বা কি হবে? বিচ্ছেদ। আর এখানে বলেছে আন্না শব্দটি সন্ধি বিচ্ছেদ, সেক্ষেত্রে দেখো এখানে কি হবে? আর যোগ না হবে, কি হবে? আর যোগ না। তারপর দেখো পরের প্রশ্নটি, সৈয়দ ওয়ালিউল্লাহ কেমন লেখক ছিল? আর কোন সমাসে উভয় পদের কর্তৃকারকে শূন্য বিভক্তি? এখানে তৎপুরুষ সমাস হবে। আর সৈয়দ ওয়ালিউল্লাহ যদি এখানে অস্তিত্ববাদী থাকতো সেক্ষেত্রে উত্তর হতো, কিন্তু এখানে আস্তিক্যবাদী রয়েছে, সেটা হবে না, সেক্ষেত্রে উত্তর হবে এখানে দেখো আধুনিক। সৈয়দ ওয়ালিউল্লাহ লেখক কোন ধরনের লেখক ছিল? আধুনিক। আর এখানে তৎপুরুষ সমাস হবে, কি হবে? তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, সেই ফুল আমাদের প্রাণ ফেব্রুয়ারি 1969 কবিতায় এই ফুল বলতে কি বোঝানো হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। এই ফেব্রুয়ারি 1969 কবিতায় ভাষা শহীদ আছে দুইজন, একজন হচ্ছে সালাম, একজন হচ্ছে বরকত। আর যদি বলা হয় এই কবিতা অনুসারে গণ অভ্যুত্থানে কতজন শহীদ হয়েছিল, সেই ক্ষেত্রে হবে 3 জন হবে। আর সেই ফুল আমাদের প্রাণ, সেই ফুল সাধারণ অর্থ যদি বলে সেক্ষেত্রে কৃষ্ণচূড়া হবে। আর সেই ফুল আমাদের প্রাণ এটা বলতে বোঝানো হয়েছে কি হবে? বাংলা ভাষাকে। আর যদি বলা হয় হৃদয়ের হরিত উপত্যকা, সেক্ষেত্রে হৃদয়ের হরিত উপত্যকা বলতে কি বোঝানো হয়েছে? পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে। আর বানান থেকে এসেছিল নিচের কোন বানানটি শুদ্ধ? সেক্ষেত্রে দেখো এখানে ইতপূর্বে, তোমরা একটু যারা আছো একটু জানাও যে 12 নম্বরের সঠিক উত্তর কি হবে? নিচের কোন বানানটি শুদ্ধ, ইতিপূর্বে নাকি ইতপূর্বে হবে? ঠিক তেমনই ভাবে ইতোমধ্যে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে জানাও এই 4টার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, মানে শুদ্ধ আর কি। মোহাম্মদ আতিক জানিয়েছে সি, এখানে হচ্ছে কয় নম্বরে সি জানিয়েছে? ইতোপূর্বে, এটা তো ভুল। 12 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে সেটা জানাও। আচ্ছা ভুল থাক, সমস্যা নাই, উত্তর করো, ভুল থেকে শিক্ষা নিবে। তাহলে দেখো ইত বিসর্গ পূর্বে হবে, কি হবে? ইত বিসর্গ পূর্বে, এবং এখানে দেখবা এখানে রস্যকার আছে, এখানে দীর্ঘকার, যেটা দীর্ঘকার আছে সেটা কিন্তু শুদ্ধ। তাহলে 12 হবে কি? এখানে বি হবে, আর 11 হচ্ছে বি হবে। দর্শনের প্রকৃতি প্রত্যয় কি? দর্শন এর প্রকৃতি প্রত্যয় কি? যারা সেকেন্ড টাইম ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো তোমাদের জন্য নতুন সংস্করণের বই কিন্তু বাজারে অতি শীঘ্রই বের হবে, অবশ্যই সংগ্রহ করবে। এবং যে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তার প্রশ্ন ব্যাংক তো আগে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। এবং আমরা প্রতিটা প্রশ্ন ব্যাংক, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অনুযায়ী ফ্রি ক্লাস নিব এবং পরীক্ষা নিব। জিৎ সাহা আছো, আচ্ছা এখন হচ্ছে এইচএসসি পরীক্ষা চলছে, তাদের জন্য তো না, এটা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি ইচ্ছুক যারা আছে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটি। দর্শনের প্রকৃতি প্রত্যয় কি? তাহলে মনে রাখবে দেখা সংক্রান্ত যত শব্দ আছে, দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি অর্থাৎ মূল অংশ হবে কি? দৃশ্য হবে, কি হবে? দৃশ্য। অর্থাৎ দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হবে কি? দর্শন হতে পারে, দর্শক হতে পারে, দর্শনীয় হতে পারে, এর মূল অংশ হচ্ছে দৃশ্য হবে, কি হবে? দৃশ্য। এই যে, আর যেহেতু এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে সেজন্য শুরুতে আমরা ধাতু চিহ্ন দিব। আর এই যে শেষে অন যদি থাকে তার প্রত্যয় হয় অন বা অনট হয়, অন বা কি হয়? অনট হয়। তাহলে মনে রাখবে
দেখা সংক্রান্ত যে শব্দগুলো আছে তার প্রকৃতি অর্থাৎ মূল অংশ হবে দৃশ, কি হবে দৃশ হবে, আর শেষে প্রত্যয় হিসেবে অন বা কি হবে অনট হবে। এখানে যেহেতু অন রয়েছে তাহলে সেটা উত্তর হিসেবে বেছে নিবে। তারপর বিদ্রোহী কবিতায় কোন পুরাণের উল্লেখ আছে? দেখো ভারতীয় পুরাণ, গ্রিক পুরাণ এবং আরবীয় পুরাণ। এই প্রশ্নটি কিন্তু অর্থাৎ গত বছরের ছিল, কিন্তু এবছরে যে অ্যাডমিশনটা গিয়েছে সেখানেও কিন্তু এসেছে, অর্থাৎ এবছরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে সব কয়টি হবে। 15 নম্বর প্রশ্নটি দেখো, কোন বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দিনকে ডিলিট উপাধি প্রদান করে? এটা এবছর অর্থাৎ 2025 সালে একাডেমিক অর্থাৎ বোর্ড পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে। জসীমউদ্দিন নামের এই বানানটা সঠিক বানান কোনটা সেটা কিন্তু এসেছে। হ্যাঁ, ম্যাথ ক্লাসও নেওয়া হবে, সব ক্লাসই পাবা। কোন বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দিনকে ডিলিট উপাধি প্রদান করে? সেক্ষেত্রে কি হবে বলো? এই প্রশ্নটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এসেছিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এই প্রশ্নটি এসেছিল। তাহলে সঠিক উত্তর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কি হবে? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হবে সঠিক উত্তর। এবং যারা নার্সিং ভর্তি শিক্ষার্থী আছো তারা অবগত হয়েছে, তোমাদের পূর্বে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন বেশি হতো সাহিত্য থেকে, কিন্তু এবছর দেখো বাংলা প্রথম পত্র থেকে কিন্তু প্রশ্নটা বেশি দিয়েছে। সেক্ষেত্রে এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। মানব কল্যাণ থেকে একটা প্রশ্ন দিয়েছে যে সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে দেখো আবুল ফজল। কার উক্তি? মানব কল্যাণ থেকে নেওয়া হয়েছে, আবুল ফজলের। এবং এখানে আরেকটা যে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে কোন নামটি জড়িত আছে? সেক্ষেত্রে কি হবে? যে আবুল ফজল হবে, বুদ্ধির মুক্তি আন্দোলন। আর এখানে জসীমউদ্দিন বানানটা গুরুত্বপূর্ণ, এবং তাকে ডিলিট উপাধি প্রদান করেছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, আর তাকে বলা হতো পল্লী কবি, বলা হতো পল্লী কবি জসীমউদ্দিন। তারপর তামার বিষ, বলো তামার বিষ এই বাগধারাটির অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ। বেঁচে থাকার ইচ্ছা এক কথায় কি বলে? যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, যে আমাদের প্রথমবার হয়নি আশানুরূপ, দ্বিতীয়বার আমাদের একটা স্বপ্ন রয়েছে, সেক্ষেত্রে তারা যে বিরোচন অংশ রয়েছে সেখানে ভালো করে পড়তে হবে, অর্থাৎ এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ এগুলো। তাহলে তামার বিষ এর অর্থটা কি? আর হচ্ছে বলা হয়েছে যে বেঁচে থাকার ইচ্ছা এক কথায় কি বলে? ডি বলেছো। তাহলে দেখো তামার বিষ অর্থের এটা কি হবে? অর্থের কুপ্রভাব, অর্থের কুপ্রভাব। আর বেঁচে থাকার ইচ্ছা এখানে তো ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নয়, জিজি বিশা। কি হবে? জিজি বিশা। যারা সেকেন্ড টাইম ভর্তি মানে পরীক্ষা দিবে ক্লাসটিতে আছো, তোমাদের জন্য আজকের ক্লাসের পিডিএফ আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে, অর্থাৎ সেকেন্ড টাইম অ্যাডমিশন হেল্পলাইন, সেই গ্রুপে তোমরা পেয়ে যাবে। তারপর কবর কবিতার পংক্তি কয়টি বা লাইন কয়টি? এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। কবর কবিতার দেখো 2-1টা প্রশ্ন, অর্থাৎ 20টা প্রশ্নের মধ্যে 2-1টা প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাস থাকবে। ঠিক তেমনি ভাবে এই প্রশ্নটিও ছিল যে কবর কবিতার পংক্তি কয়টি আর জুলমাত শব্দের অর্থ কি? এটা আউট অফ সিলেবাস থেকে এসেছিল, অর্থাৎ সুচেতনা যে কবিতাটি ছিল সেখান থেকে কিন্তু এই প্রশ্নটি দিয়েছে। বলো কি হবে? কবর কবিতার পংক্তি অর্থাৎ লাইন কতটি আর জুলমাত শব্দের অর্থ কি? কমেন্ট আসছে? নাম্বার দিয়ে উত্তর করো। 18 নাকি 108? আর জুলমাত শব্দের অর্থ অন্ধকার নাকি আলো? এই দুইটা আমি আরো সহজ করে দিলাম, বলো কি হবে এবার? এটা প্রতিদান থেকে এসেছে, এটা দেখো সঠিক উত্তর। জুলমাত এর পংক্তি অর্থাৎ জুলমাত শব্দের অর্থ এখানে অন্ধকার, আর কবর কবিতার পংক্তি কয়টি? সেক্ষেত্রে কি হবে? 108টি হবে। কি হবে? 108টি। পরের প্রশ্ন, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? খুবই গুরুত্বপূর্ণ এটা। আরেকটা হচ্ছে সোনাত্তরী। তাহলে দেখো 18 বছর বয়স কবিতা কোন ছন্দে রচিত? এখানে আরেকটা থাকতে পারে সোনাত্তরী কবিতা। এই 2টা বা 3টা থেকে কিন্তু একটা তোমরা পাবেই। সোনাত্তরী কবিতাটি কোন ছন্দে রচিত? আর তাহারই পরে মনে কবিতা, অর্থাৎ শর্ট সিলেবাস থেকে যেহেতু এই প্রশ্নগুলো এসেছিল, এবার তো হচ্ছে ফুল সিলেবাস, অর্থাৎ না 25ও তোমরা শর্ট সিলেবাসই পাচ্ছ।
মানে আগামীতে সেকেন্ড টাইম হিসেবে যারা পরীক্ষা দিবে, সেক্ষেত্রে দেখো এটা কি হবে, মাত্রাবৃত্ত ছন্দ হবে। মাত্রাবৃত্ত ছন্দ সোনাত্তরীয় মাত্রাবৃত্ত ছন্দ হবে। চোখ খোলা রাখা কি অর্থে ব্যবহৃত হয়েছে? একদিকে তাকিয়ে থাকা নাকি সতর্ক থাকা, কোনটা হবে? এই দুইটার মধ্যে একটা হবে, বলো। চোখ খোলা রাখা। এমনি জোবায়েল হাসান শিমলা তালুকদার, ধন্যবাদ, উত্তর করেছো। যারা পরে যুক্ত হয়েছে একটা করে রিয়াক্ট দিয়ে কমেন্ট করে রাখো যে শেয়ার করেছি, প্রত্যেকে পিডিএফটা পেয়ে যাবে। তাহলে এখানে দেখো মাত্রাবৃত্ত ছন্দ, এর পাশাপাশি মনে রাখবা সোনাত্তরী কবিতাটি। আর চোখ খোলা রাখা কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে সতর্ক করা অর্থে, সতর্ক করা অর্থে ব্যবহৃত হয়েছে। তোমরা কমেন্ট না করলে আমরা ওইভাবে কিন্তু রেসপন্স আসে না। যদিও সেকেন্ড টাইম এখনো আশায় রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। রদা কে ছিলেন? দেখো দুই একটা প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাস থেকে আসবে। বাংলায় অনুদিত হয়েছে এমন প্রাচীনতম আইন কোন দেশে প্রচলিত ছিল? এই দুইটা প্রশ্ন কিন্তু না পড়ারই কথা। শিমলা তালুকদার, জিৎ সাহা, বলো 25 আর 26-এর উত্তর কি হবে? রদা কে ছিলেন। আরেকটা বলা হয়েছে বাংলায় অনুদিত হয়েছে এমন আইন কোন দেশে প্রচলিত ছিল? কি হবে বলো, দুইটাই। তাহলে এখানে দেখো রদা কে ছিলেন, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ভাস্কর। রদা ছিলেন ভাস্কর। দুই একটা প্রশ্ন কিন্তু তোমার মূল বইয়ের বাইরে থেকে আসবে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। বাংলায় অনুদিত হয়েছে এমন প্রাচীনতম আইন কোন দেশে প্রচলিত ছিল? সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ভারত। জাস্ট উত্তরগুলো জেনে রাখো। নিচের কোনটি বাগধারা? তাহলে দেখো বাগধারা তো তোমরা পড়েছো, আর এখানে বলেছে কিং কর্তব্য বিমূঢ় ভব নদী, এটাও হবে না। অহরাত্র, যদি বলা হতো অহরাত্র কোন বানান আসে কিন্তু এটা অহরাত্রি থাকে, সেটা হচ্ছে তার শুদ্ধ হবে অহরাত্র। কিং কর্তব্য বিমূঢ়, আর একটা ভব নদী, ভবরূপ নদী, এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। আর যেহেতু বলেছে কোনটি বাগধারা, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ননির পুতুল। কি হবে? ননির পুতুল, এটা হচ্ছে বাগধারা। নত্যবিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্নয়ের সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে, আর তৎসম শব্দে মধ্যাহ্নয়ের সঠিক ব্যবহারকে সত্যবিধান বলে। তাহলে দেখো নত্যবিধান থাক আর সত্যবিধান থাক, সেটা কি হবে? তৎসম শব্দ হবে। তৎ মানে তার, সম মানে সমান, এটা কি হবে? সংস্কৃতের সমান হবে। কি হবে? সংস্কৃতের সমান। একটা ননির পুতুল, আর এখানে হবে তৎসম হবে। আর এখানে সংস্কৃত কিন্তু থাকতে পারে, যেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অপশনে ছিল যে তৎসম বা এর সঙ্গে যোগসূত্র বা আছে, সেটা কি হবে? সংস্কৃত। ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, এই দুটো ধ্বনিকে কোন ধরনের ধ্বনি বলা হয় বলো? কম্পন জাত নাকি তারণ জাত? ঠিক তেমনই ভাবে যেমন লকে বলা হয় কি পার্শ্বিক বলা হয়। কি বলা হয়? পার্শ্বিক। তাহলে ডয়ে বিন্দু র আর ঢয়ে বিন্দু র, এই দুটো ধ্বনিকে কি বলা হয় বলো? যারা সেকেন্ড টাইম ভর্তি আছো, দেখো যে সকল জিনিস হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, সেগুলো পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়। প্রথমবার তোমরা জয় করতে পারোনি, তার জন্য হতাশ হওয়া যাবে না, তার জন্য লড়াই করে যেতে হবে। তোমাদের জন্য আমরা আয়োজন করেছি প্রত্যেকটা বিভাগের জন্য, অর্থাৎ সাবজেক্টের জন্য 12টা করে ক্লাস পাবে তোমরা, এবং অতি দ্রুত যে নতুন বইগুলো বের হবে অবশ্যই সংগ্রহ করবে। পরীক্ষা নেওয়া হবে, একাধিক তোমরা ক্লাস পাবে, প্রতিটা সাবজেক্টের জন্য 15টা করে ক্লাস। তাহলে আর কি লাগে? তোমরা অনেকে হতাশ হয়েছো যে প্রথমবার হয়নি, বাসা থেকে ওইভাবে সাপোর্ট দিচ্ছে না, আমাদের পাশে কে দাঁড়াবে? তোমাদের জন্য আমরা আছি, আমরা জয়কলি পরিবার তোমাদের জন্য ক্লাস নিয়ে থাকবো, পরীক্ষা নিব, সাথেই থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর দেখো, এখানে সঠিক উত্তর এই যে তারণ জাত ধ্বনি আছে। কি আছে? তারণ জাত। আর কথায় কথায় মৃত্যু বিধান করাটাই শাসকের যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই। সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি করেছিল সিরাজ, এবং দেখো সিরাজ থেকে কেমন প্রশ্ন আসতে পারে। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ কয়টা দৃশ্য উপস্থিত ছিল? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, 8টি দৃশ্য উপস্থিত ছিল। প্রথম উক্তিটি ছিল ক্যাপ্টেন ক্লেটনের, শেষ উক্তি ছিল মোহাম্মদী বেগের, এবং মোহাম্মদী বেগই সিরাজকে হত্যা করেছিল, অগ্রিম নিয়েছিল 5,000 টাকা, আর 10,000 টাকার বিনিময়ে হত্যা করেছিল। এবং এইখান থেকে প্রশ্নগুলো আসবে কোনটি কার উক্তি। যেমন এখান থেকে দেখো এই 30 নম্বর প্রশ্নটি এসেছে। আখতারুজ্জামান ইলিয়াস রচিত খোয়ারি এটা কোন ধরনের রচনা সেটা জানাও।
এর পাশাপাশি মনে রাখবা এবছরে এখান থেকে আসতে পারে আখতারুজ্জামান ইলিয়াসের, দেখো একটা আছে খোয়াবনামা, খোয়াবনামা আছে, আরেকটা আছে জাল স্বপ্ন, আরেকটা আছে দেখো চিলেকোঠার সেপাই, এই দুইটা থেকে একটা আসতে পারে এবছর। চিলেকোঠার সেপাই এই দুইটা থেকে এবছর একটা আসতে পারে। যেহেতু এটা এসেছে যে আখতারুজ্জামান ইলিয়াস রচিত খোয়ারি, এটা কোন ধরনের রচনা? আর এই দুইটা হচ্ছে উপন্যাস, একটা হচ্ছে খোয়াবনামা আছে আর একটা আছে চিলেকোঠা সেপাই। আর গল্প গ্রন্থের মধ্যে আছে দেখো খোয়ারি আছে, তারপর আছে দোজকের ওম আছে। এগুলো কিন্তু বিগত কয়েক বছরে এসেছে, এবছর এই দুইটা গুরুত্বপূর্ণ, একটা আছে খোয়াবনামা, একটা চিলেকোঠা সেপাই। এখানে সঠিক উত্তর গল্প গ্রন্থ। ভাষার মৌলিক রীতি কোনটি? বলো ভাষার মৌলিক রীতি। রিয়াদ হাসান আলপা বলেছে, আচ্ছা পাবে, অবশ্যই পাবে, তোমরা তো অনেক আন্দোলন করো, এর জন্য আন্দোলন করো, পেয়ে যাবে। তাহলে কি হবে? ভাষার মৌলিক রীতি কোনটি? বলো লেখার রীতি নাকি কথা বলার রীতি, কোনটা হবে? এখান থেকে আরেক ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে যে ভাষার উপাদান কোনটি? ভাষার উপাদান, ভাষার মূল উপাদান যদি বলে, ভাষার মূল উপাদান, সেক্ষেত্রে তোমার হচ্ছে উত্তর হবে ধ্বনি হবে। কি হবে? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আর যদি বলা হয় মূল উপকরণ, যদি উপকরণ বলতো সেক্ষেত্রে হতো বাক্য, উপকরণ হতো তোমার বাক্য, আর উপাদান হচ্ছে তোমার ধ্বনি হবে। আর এখানে সঠিক উত্তর কথা বলার রীতি, কথা বলার রীতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন কে? বলো। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবে, এটা আয়তনে বড় এবং সৌন্দর্যের দিক থেকেও কিন্তু সেরা, তাহলে ওই চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে যাও না কেন, ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাকে বিস্তারিত জানতে হবে। তোমার মূল বইতে অর্থাৎ বাংলা প্রথম পত্র বইতে কোন লেখক আছে, তারা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের সাথে যোগসূত্র ছিল কিনা, এই সম্পর্কে তোমাকে পড়ে যেতে হবে। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন কে? আরেকটা দেখো, একটু কঠিন টাইপের এসেছিল এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা একটু কঠিন ছিল, সৃজনশীল টাইপের ছিল, সে অনুযায়ী তোমাকে প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে। আমরা যে ব্যাখ্যাটা দিয়েছি সেই ব্যাখ্যাটা ভালোভাবে পড়তে হবে, ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে। সঞ্চয়িতা, সঞ্চিতা, তারপরে হচ্ছে সুচয়নী, কাব্য সংকলনগুলোর কবি ত্রয়, ত্রয় মানে হচ্ছে তিন, যেহেতু এখানে তিনটা বলা হয়েছে এই জন্য ত্রয় বলা হয়েছে। সঞ্চয়িতা, সঞ্চিতা এই দুইটা নাম কিন্তু বারবার পরীক্ষায় আসে। বলো কি হবে? ঝটপট জানাও। তাহলে দেখো এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে আবুল ফজল, কি হবে বলতো? আবুল ফজল থেকে নিয়ে এটা। আর সঞ্চয়িতা সেটা হবে রবি ঠাকুর, আর সঞ্চিতা সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর সুচয়নী সেটা হবে জসিমউদ্দিন। তাহলে দেখো একটা কিন্তু আসেনি। সাধারণত এই ধরনের প্রশ্ন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশি আসে, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবা যা আছে যে সঞ্চয়িতা এর সংকলন কার রচয়িতা, সঞ্চিতা কার ছিল, কিন্তু জাহাঙ্গীরনগরে একটু বেশি এসে থাকে, এজন্য 3 থেকে 4টা একসঙ্গে জানতে চাওয়া হয়। তারপর অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা কি ছিল? অনুপমের বাবার পেশা নেকলেস গল্পে ভাববস্তুর দিক থেকে কোনটা? নেকলেস গল্পটি তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে এখান দিয়েছে। অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা, এর দেখো এই গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা, স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ। এখানে কল্যাণী শেষ পর্যন্ত এই প্রশ্নটি কিন্তু এসেছিল। দেশ সেবার, যে দেশ মাতৃকার আজ্ঞা গ্রহণ করেছিল সে বিবাহ করবে না, এই পণে কিন্তু সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে এখানে ডাক্তারি, আরেকটা রয়েছে ওকালতি, আর ওকালতিতে হচ্ছে অনুপমের বাবা, আর এখানে যেহেতু হচ্ছে অনুপমের বাবাই বলেছে, আর যদি বলতো কল্যাণী সেক্ষেত্রে হতো তোমার ডাক্তারি। নেকলেস গল্পে ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্ত কোনটি? সেক্ষেত্রে দেখো বিলাসিতার পরিমাণ, এই যে বিলাসিতা বেশি করেছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল তাদের মধ্যে, সেক্ষেত্রে সঠিক উত্তর এখানে সি হবে, আর এখানে ওকালতি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 39 নম্বর, কোন সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পায়? আমি বাকিগুলো একটু লিখে দিচ্ছি, দেখো। যদি বলা হয় উভয় পদের অর্থের প্রাধান্য, এখান থেকে একটা প্রশ্ন তোমরা এবছর পাবে যে উভয় পদের অর্থের প্রাধান্য পায়, সেক্ষেত্রে মনে রাখবা দ্বন্দ্ব সমাসে। কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। যেমন আমরা বলি মা বাবা, মাসি পিসি, দেখো পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য আছে। এরপর যদি বলি হচ্ছে
যে পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাস, সেক্ষেত্রে মনে রাখবা দেগো কর্মধারায় আর তৎপুরুষ, দেগো কর্মধারায় আর একটা হচ্ছে তৎপুরুষ সমাস। এই সমাসের ক্ষেত্রে তোমার পরপদের অর্থের প্রাধান্য পায়। আর পূর্বপদে হচ্ছে অব্যয়ভাব সমাস হবে। কি হবে? পূর্বপদের অর্থের প্রাধান্য পায়, সেক্ষেত্রে হবে অব্যয়ভাব সমাস হবে। আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখো পূর্বপদ থেকে যদি কোনো বিভক্তি লোপ পায় তখন সেটা তৎপুরুষ সমাস হবে। এখন আমাকে দেখতে হবে কোন বিভক্তিটা লোপ পেয়েছে। তাহলে সমাসের প্রাধান্য থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন কমন পাবে। আর এটা দেখো তোমার মিশ্র শব্দ আছে চৌহদ্দি, এটা দেখো কি আছে আর দেশি তো হবে না, এরপর হচ্ছে তৎসমযোগ ফার্সি নাকি হচ্ছে ফার্সি যোগ আরবি, এই দুইটার মধ্যে থেকে কোনটা বলো? চৌহদ্দি আছে, এরপরে মনে রাখবা হচ্ছে পকেট মার আছে, তারপরে আছে হেড মৌলবী আছে, হেড এটা তো ইংরেজি, এখান থেকে প্রশ্নগুলো আসে। এবং তোমাদের যে মিশ্র শব্দ থেকে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণী বা আমাদের বোর্ড বইয়ে কিন্তু এগুলো আছে, সেগুলো থেকে কিন্তু হুবহু কমন পেয়ে যাবা। এরপরে দেখো আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এটা কোন রচনার অংশ? এটা নেওয়া হয়েছে তোমার আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, সেক্ষেত্রে সঠিক উত্তর এখানে আরেকটা থাকতে পারে যে অপরিচিতা গল্পে অনুপম কি পণ্ডিত মশাই কিসের সাথে তুলনা করেছিল? মাকাল ফলের সাথে। মাকাল ফল হচ্ছে বাইরে থেকে খুবই চাকচিক্য আর ভিতরে কি হয় বলতে যে বলে না উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, ভিতরে খুবই খারাপ। তাহলে দেখো এই যে অনুপম অপরিচিতা গল্পে আমরা দেখতে পাই সে হচ্ছে ব্যক্তিত্বহীন ছিল, তার নিজের কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ছিল না, এজন্য তাকে বলা হয়েছিল এই যে মাকাল ফল। এবং এই লাইনটি হচ্ছে অপরিচিতা গল্প থেকে নেওয়া হয়েছে। বিলাসী গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্রের কোন দিকটি প্রধান রূপে ফুটিয়ে তুলেছেন? সেক্ষেত্রে দেখো এই প্রশ্নটি যেহেতু চট্টগ্রামে এসেছে এবং গত বছর এসেছিল রাবিতে, এমন যে বিলাসী গল্পে কোনটি রূপায়িত হয়েছে, সেক্ষেত্রে মনে রাখবা দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। এবং এই প্রশ্নটি এমনও থাকতে পারে বিলাসী গল্পে কোনটি ফুটে উঠেছে, অপশন যদি থাকে জাতি ভেদ প্রথা, সেটাও কিন্তু উত্তর হবে জাতি ভেদ প্রথা। এটা আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কিভাবে আত্মনির্ভরতা আসে বলো? এটা তোমরা পারবা। এই যে তুমি ভুল করছো, আবার অনেকে দেখছি যে ডিলিটও করে দিচ্ছে সাথে সাথে, এটা করা যাবে না, ভুল যাবে তোমার, সেক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। পরিশ্রম না করলে তুমি কখনো সফল হবে না। দেখো একজন কৃষক, সে কিন্তু পরিশ্রমের ফলেই কিন্তু ফসলগুলো উৎপাদন করতে পারে, ঠিক তেমনই ভাবে তুমি একবার হোঁচট খেয়েছো, মানে তোমার আশানুরূপ ফলাফল আসেনি, তার জন্য হতাশ হওয়া যাবে না। অনেকে অনেক কথা বলবে, সেক্ষেত্রে সেগুলো মারিয়ে দিয়ে তোমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আর ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে, ভুল থেকেই কিন্তু তোমার উত্তরণের পথটা আসবে। তাহলে দেখো আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কিভাবে আত্মনির্ভরতা আসে? তুমি যদি আত্মাকে চেনো, তুমি যদি নিজেকে চেনো, নিজের উপর যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে তোমার দেখবা আত্মনির্ভরতা আসবে। এবং তুমি স্যার ইংলিশে কি আগামীকাল ক্লাস? আগামীকাল না, হচ্ছে পরে আগামীকাল, হ্যাঁ ইংরেজি ক্লাস আগামীকাল পাবে। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তম দায়িত্ব কোনটি? সেক্ষেত্রে কি হবে? জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা, জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা হচ্ছে এই মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে বৃহত্তম দায়িত্ব। এবং যদি বলে রাষ্ট্রের দায়িত্ব, সেক্ষেত্রে বা হচ্ছে ক্ষুদ্রতম অঙ্গ কোনটি, সেক্ষেত্রে কি হবে? পরিবার হবে। আর এখানে হবে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। এখানে আর দুইটা মনে রাখবা, আগুনের সম্বর্ধনা শব্দের অর্থ ঘষে মেজে পরিষ্কার করা হবে, আরেকটা আছে আগুনের ঝান্ডা, সেক্ষেত্রে হবে কি? অগ্নি পতাকা। এবং আমার পথ প্রবন্ধটি নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল থেকে। কোন গ্রন্থ থেকে বলতো? রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। এরপর অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া
সুখ দুঃখের কথা দ্বারা কাকেই বা বলবে, কেই বা শুনবে, এই বাক্যটি কোন রচনা? যদি ভালোভাবে পড়া না থাকে, এই যে আমাদের প্রতিটা গদ্য পদ্য কিন্তু খুব বিন্যস্তভাবে সাজানো রয়েছে। তুমি প্রথমে কোনগুলো পড়বে, এরপর গুরুত্বপূর্ণ লাইন আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে, বিগত বছরের প্রশ্ন, সবগুলো কিন্তু বাংলা বিষয়টাই সাজানো রয়েছে। তাহলে দেখো এই যে তোমার পঠিত যে গদ্য পদ্য রয়েছে সেখান থেকে একটা লাইন উঠিয়ে দিয়ে তোমার কাছে জানতে চাইবে এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, তোমার কোন পঠিত কোন গদ্য থেকে বা পদ্য থেকে। এরপর বলা হয়েছে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। 52 দিনগুলো শিরোনামের রচনায় কোন প্রসঙ্গে কথা বলা হয়েছিল? এই দুইটাই পড়ার কথা, বলো কি হবে। আর যারা হতাশ হয়েছে যে অনেক পড়াশোনা করলাম, আমার বন্ধু বান্ধব চান্স পেয়ে এখনই ফেসবুকে পোস্ট করছে, অনেকে আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছো বা নতুন নামে আইডি খুলেছো, দেখো এই সময়টা কিন্তু এমনই হবে, তুমি মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না, তারপরে তোমাকে এটা কাটিয়ে উঠতে হবে। এটা সেকেন্ড টাইম, মানে মনে করো এটা সেকেন্ড টাইম না, এটা তোমার বেস্ট টাইম হবে ইনশাল্লাহ। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখছো, ঢাকার মধ্যে যারা থাকতে চাও তারা অধিকাংশ প্রায় 100%-এর মধ্যে 90% কিন্তু তোমরা সেকেন্ড টাইম টাই চান্স পাই এবং টপ পজিশনে থাকে তারা। এবং রাবি বলো, চবি বলো, সব জায়গায় তোমরা হতাশ হয়ে না, তোমাদের পাশে আমরা আছি, উত্তর করতে থাকো এবং নিয়মিত ক্লাসগুলো করবা, অনেক কিছু আসছে তোমাদের জন্য। তাহলে এখানে কি হবে বলো, এখানে হবে মাসি ও পিসি থেকে, মাসি ও পিসি থেকে এটা নেওয়া হয়েছে। পরের প্রশ্নটি, এটা ভাষা আন্দোলনকারীদের উপর গুলি চালানোকে বলা হয়েছিল যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। পরের দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছিল এবং প্রিন্সিপাল সাহেব বলেছিল, সেক্ষেত্রে এখানে হবে শহীদ মিনারকে, শহীদ মিনারগুলোকে হঠাতে বলা হয়েছিল। আর রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক, সেক্ষেত্রে হবে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। এবং এই রেইনকোট গল্পটি জাল স্বপ্ন, স্বপ্নের জাল এই গ্রন্থ থেকে নেওয়া হয়, যেটা 1995 সালে প্রকাশিত হয়, 1995 সালে প্রকাশিত হয় জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এবং এটা কিসের প্রতীক? উষ্ণতা, সাহস ও দেশপ্রেমের প্রতীক। আর প্রশ্নটা মিসক্রিয়েন্ট দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, যদি বলা হয় কাদেরকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে মুক্তি ফৌজে উত্তর করবা যদি অপশনে থাকে। তারপর দেখো সোনারতরী কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসবে। এই সোনারতরী কবিতাটি হচ্ছে রূপক কবিতা বা জীবন দর্শন আশ্রিত কবিতা। এখান থেকে প্রশ্নগুলো আসে যে বাঁকা জল কিসের প্রতীক, এটা হবে অনন্ত কাল স্রোতের প্রতীক। সোনারতরী কিসের প্রতীক? মহাকাল, জগৎ সংসার বা প্রবহমান সময়ের প্রতীক। আর একটা যদি জটিল টাইপের আসে যে সোনারতরী কবিতা কোন ছন্দে রচিত, তোমরা একটু জানাও। আর সোনারতরী কবিতায় বিদেশ কিসের প্রতীক, সেক্ষেত্রে হবে চিরায়ত শিল্পালোকের প্রতীক। আর এখানে বলেছে এই রূপক অর্থে ফুটিয়ে তোলা হয়েছে কি, সেক্ষেত্রে দেখো মানুষের যে কর্মফল চেতনা, আমরা যখন মারা যাব এই সোনারতরী কিন্তু আমাদের যে দৈহিক গড়নটা সেটা কিন্তু নিবে না, সেটা কি নিবে? এই যে ভালো কাজ এবং খারাপ কাজের যে ফলটা সেটাই কিন্তু আমরা পাবো। ঠাই নাই মানে স্থান নাই, ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে, কি হবে? আমারই সোনার ধানে গিয়েছে ভরে। তাহলে দেখো এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এমন প্রশ্ন কিন্তু থাকতে পারে, সেক্ষেত্রে উত্তর হবে কি? হতাশা বা অনাগ্রহ আছে। নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, এখানে যারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এই বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন কোনগুলো এসে থাকে, যেমন বলবীর বল, উন্নত মমশির, শির নেহারি আমারি নতশির। তাহলে নেহারি শব্দের অর্থ কি? প্রত্যক্ষ করা বা দেখা, প্রত্যক্ষ করা বা কি হবে? দেখা হবে। আর এখানে সঠিক উত্তর দেখো যে দুঃখ সুখ সহ্য করা নির্বাক মানুষদেরকে বোঝানো হয়েছে, দুঃখ সুখ সহ্য করা নির্বাক মানুষদেরকে এখানে বোঝানো হয়েছে। যে মরে করিল পথের বিরাগী, এর পরবর্তী চরণ কোনটি? তাহলে পরবর্তী চরণ জানতে চাইতে পারে বা এর পূর্ববর্তী চরণ সেটা কি হবে? এটা প্রতিদান কবিতা থেকে নেওয়া হয়েছে, বলো কি হবে? পথে পথে ফিরি তার লাগি নাকি পথে পথে আমি ফিরি তার লাগি? তাহলে দেখো যে মরে করিল পথের বিরাগী মানে সন্ন্যাসী, অর্থাৎ প্রতিদান কবিতা দেখা হয়েছে কবিকে যে বুক ভরা যে গান দিয়েছে, তার জন্য কি দিয়েছে? যে বুক ভরা, বিষে ভরা বানের পরিবর্তে বুক ভরা গান দিয়েছে। তারপরে রঙিন ফুল মালঞ্চের কথা বলেছে, তবে বুকে কবর বেঁধেছে। এই প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। আর এখানে কি হবে? পথে পথে আমি ফিরি তার লাগি। পরের প্রশ্নটি,
তাহারই পরে মনে কবিতায় কুহেলি উত্তরি তাহলে শব্দটি কি অর্থে? কুহেলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরি শব্দের অর্থ চাদর। আর কুহেলি উত্তরি তাহলে এটা দ্বারা মাঘের সন্ন্যাসীকে, এই যে কুয়াশার চাদর এটাকে বুঝিয়েছে, কুয়াশার চাদরকে বুঝিয়েছে, কুয়াশার চাদর। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, 18 বছর বয়স কবিতায় এই দুঃসাহস, কেন দুঃসাহস উকি দেয় বলো? 18 বছর বয়স কবিতায় যে উৎসাহ, বিরাট দুঃসাহসেরা উকি দেয়, কেন দেয়? আর এই কবিতার কিছু ইতিবাচক বৈশিষ্ট্য আছে, যেমন অদম্য তারুণ্য শক্তি আছে, তারপর আছে নির্ভীক আছে, সাহসী আছে, দৃঢ়চেতা আছে, এগুলো অপশনে থাকতে পারে। আর নেতিবাচক দিক হচ্ছে কি ভয়ঙ্কর আছে, আঘাত আছে, দীর্ঘশ্বাস আছে, সর্বনাশের অভিঘাত, এগুলো হচ্ছে তোমার নেতিবাচক দিক। কবিতা থেকে আর প্রশ্ন আসতে পারে, 18 বছর বয়স কবিতা সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মারা যান এবং তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের সাথে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করে। এছাড়াও তার কাব্যগ্রন্থ আছে ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, হরতাল, অভিযান, এগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। আর এই কবিতায় জাতীয় জীবনের চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে এই যে 18 বছর বয়স কবিতার যে বৈশিষ্ট্যগুলো আছে। এখানে উকি দেয় কেন? স্বপ্ন, কল্পনা ও উদ্যোগের জন্য। স্বপ্ন, কল্পনা কি হবে? উদ্যোগের জন্য। 18 বছর বয়স জানে না কাদা, কোন বৈশিষ্ট্যের ইঙ্গিত বলা হয়েছে বলো? কোন বৈশিষ্ট্য? মানে এ বয়সে তরুণরাই দেখো, এই যে জুলাই মাস শুরু হয়েছে এবং গত একটা বছর কিন্তু হয়ে গেল, এই বছর এই বয়সের যে তরুণ তরুণীরা আছে তারাই কিন্তু যখন অন্যায় দেখবে, তারপরে অবিচার দেখবে, এরা কিন্তু ঝাঁপিয়ে পড়বে এই বয়সের যে তরুণ তরুণীরা আছে। তাহলে এটা দ্বারা কি বুঝিয়েছে? যে এ বয়স জানে না কাদা এবং এ বয়সে নেই কোনো ভয়। তাহলে সেক্ষেত্রে হবে কি? আত্মপ্রত্যয় হবে। কি হবে? আত্মপ্রত্যয়। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, বলো বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ক্লাসের পিডিএফ হচ্ছে, ওই গ্রুপের লিংকটা দিতে পারবেন? সেকেন্ড টাইম যে অ্যাডমিশন যে গ্রুপটা আছে এখানে পিডিএফটা পেয়ে যাবে এবং কোন দিন কোন ক্লাস হবে সেটাও কিন্তু পাবে। সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন 2024-25 যে গ্রুপটা আছে ওইখানে পেয়ে যাবে। তাহলে এখানে দেখো বর্ণমালাকে নক্ষত্রের সঙ্গে তুলনা করেছে, নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে শূন্যে ফ্ল্যাগ তুলে কি, আমরা যখন ফ্ল্যাগ দেখি পতাকা তখন আমরা কি সালাম দিই? তাহলে মনে রাখবে শূন্যে ফ্ল্যাগ তুলে হচ্ছে সালাম। আরেকটা আছে যে ঘাতকের থাবার সম্মুখে বুক পদেকে, আমরা যখন বুক লিখি দেখো বয়রস্যক বুক, সেক্ষেত্রে বুকে দেখো ব আছে, আমরা যখন বরকত লিখবো বরকতে দেখো কি আছে? ব আছে। তাহলে মনে রাখবে ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত, আর শূন্য তোলেকে ফ্ল্যাগ। আর সালামের চোখ, কার চোখ আজ আলোচিত ঢাকা, আর কার মুখ আছে তরুণ শ্যামল পূর্ব বাংলা, এই দুইটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, এই কবিতাংশে কবিতা শব্দটি কিসের প্রতীক? কবিতা শব্দটি কিসের প্রতীক? আরেকটা দেখো উজ্জ্বল জানালা, এটা হচ্ছে মুক্ত জীবনের প্রত্যাশাকে বলা হয়েছে। আর কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ দেখো জনশ্রুতি হবে। কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি। আর যদি বলা হতো কিংবদন্তি এটার কিসের প্রতীক, সেক্ষেত্রে হতো কি? ঐতিহ্যের প্রতীক হতো। কি হতো? ঐতিহ্যের প্রতীক। আরেকটা প্রশ্ন বেশি আসে এখান থেকে যে অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, তাহলে অতিক্রান্ত পাহাড় হচ্ছে বাধা বিপত্তির প্রতীক। অতিক্রান্ত পাহাড় কিসের প্রতীক? এটা হচ্ছে বাধা বিপত্তির প্রতীক। আর যে কবিতা শুনতে জানবে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। তারপরে আছে যে মাছের সঙ্গে খেলা করতে পারবে না, বা আমার পূর্বপুরুষের করতালে পলিমাটি সরাব ছিল কারণ সে কৃষক ছিল, বা অপশনে এমন থাকতে পারে মৃত্তিকা সংলগ্নতা। এটা হবে কি? এই যে মুক্তির আহ্বান হিসেবে এখানে বলা হয়েছে, মুক্তির আহ্বান। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে কোনটিতে মুখ্য হয়ে উঠেছে, কোন ভাবটি মুখ্য হয়ে উঠেছে? সেক্ষেত্রে দেখো এই যে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা কিন্তু মুখ্য হয়ে উঠেছে। লালসাল উপন্যাসের ইংরেজি শিরোনাম কি? টিরি উইথাউট রুটস হবে, টিরি উইথাউট রুটস। এবং ইংরেজি অনুবাদ যদি বলা হতো সেক্ষেত্রে সৈয়দ অলিউল্লাহ হতো। আরেকটা আছে ফরাসি অনুবাদককে, ফরাসি অনুবাদকটা বেশি আসে কিন্তু ফরাসি অনুবাদক, যেমন হচ্ছে কলিমুল্লাহ আছে, কলিমুল্লাহ। এবং কত সালে প্রকাশিত হয়? সৈয়দ অলিউল্লাহর শেষ কর্মস্থল কোথায় ছিল? প্যারিসে ছিল। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। আর এই উপন্যাসের শেষ বাক্যটি কি ছিল? বিশ্বাসের পাথরে যেন খোদাই শেষ হোক, বিশ্বাসের পাথরে যেন খোদাই শেষ হোক, উক্তিটি ছিল এটা। এখান থেকে প্রশ্নটা এমনও আসতে পারে যে
কোনটি কার উক্তি? এই ধরনের প্রতিবাদী চরিত্র ছিল জমিলা, গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে? আক্কাস, এবং অনেক ভূ সম্পত্তির অধিকারী ছিল খালেক ব্যাপারী। এরপরে দেখো কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এবছর আসতে পারে। মনে রাখবে ব ফলার ম ফলা যদি শুরুতে থাকে শেষে থাকে তার উচ্চারণ হয় না, কিন্তু মাঝে যদি থাকে সেই উচ্চারণটা বহাল থাকবে। তাহলে উদ্বেগ এর উচ্চারণটা কি হবে? দেখো উদ তারপরে কি হবে? বেগ, এটি হচ্ছে উচ্চারণ। এবং যেখানে থামবে এবং কোনো কার থাকবে না সেখানে হর্ষচিহ্ন হবে। উদ্বেগ এটা হবে যেহেতু ব ফলা মাঝে আছে। আর কোন বানানটি শুদ্ধ নয়? পরীক্ষার হলে দেখো যে নয় না দেখে কিন্তু উত্তর করবা। অপরাহ্ন এটা শুদ্ধ না। এই তিনটা বানান লিখে দিচ্ছে, এখান থেকে একটা কমন পাবে। একটা হচ্ছে পূর্বাহ্ন, এই পূর্বাহ্ন দেখো এখানে নটা নিচে হবে। মনে রাখবে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে নিচ থেকে উপরে ওঠে, এই জন্য নটা কোথায় থাকবে? নিচে থাকবে। আরেকটা আছে মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে কি? দুপুর বেলা। সূর্যের অবস্থান কোথায় থাকে? মাঝ বরাবর বা উপরে থাকে, তাহলে নটা কোথায় হবে? উপরে হবে। আরেকটা আছে অপরাহ্ন, অপরাহ্ন মানে হচ্ছে সন্ধ্যা বা বিকালের শেষ পর্যায়ে, সেক্ষেত্রে সূর্য কোথায় থাকে? অবস্থান নিচে, পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে অবস্থানটা থাকে নিচে, এই জন্য মনে রাখবো নটা কোথায় হবে? নিচে। তাহলে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, এই তিনটা থেকে তোমরা একটা পাবে। কেশগণ্ডূর শব্দের অর্থ কি? এটা পুনরায় আরম্ভ করা হবে, পুনরায় আরম্ভ করা। আর নিচের কোনটিতে স্বভাবতই মধ্যাহ্ন না হয়েছে? স্বভাবতই, এই যে স্বভাবতই মধ্যাহ্ন না হয়েছে কোনটি? তারপর হচ্ছে প্রশ্নটা এমন থাকতে পারে যে যেমন চাণক্য আছে, মাণিক্য আছে, গণ আছে, বাণিজ্য আছে, লবণ আছে, মন, এইগুলোতে। তাহলে এখানে দেখো এই যে পণ আছে, কি আছে? পণ, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, এগুলো থেকে। রেখাচিত্র কোন ধরনের রচনা? রেখাচিত্র কোন ধরনের রচনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এখানে দেখো উপন্যাস আছে, উপন্যাস। আর কোন রচনায় খনার বচনের উল্লেখ রয়েছে? সেক্ষেত্রে দেখো রেইনকোট গল্পে কিন্তু এখন বচনের কথা উল্লেখ ছিল, যেমন শনিতে সাত প্রথম যে লাইনটি ছিল। আর রেখাচিত্র এটা দেখো উপন্যাস। তারপর করতাল শব্দের অর্থ কি? এটা কর মানে কি বলতো? বাহু বা হাত। আর করতালে যে বলেছে তার করতালে, পূর্বপুরুষের করতালে কি ছিল? পলিমাটি সরাব ছিল। কিসের সরাব? এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। হাতের তালু হবে, হাতের তালু। আর পরিভাষা থেকে এসেছে যেমন ডায়ালেক্ট, ডায়ালেক্ট এর বাংলা পরিভাষা কি? সেক্ষেত্রে কি হবে? উপভাষা হবে। কি হবে? উপভাষা। এর পাশাপাশি যেমন অ্যাক্ট মানে কি? আইন হবে, অ্যাক্টিং আছে। তারপরে এমবার্গো মানে নিষেধাজ্ঞা। এই পরিভাষাগুলো কিন্তু কয়েকটা 10 থেকে 20 থেকে 30টা পড়লেই তোমাদের কমন চলে আসবে। সিংহ এর সমার্থক শব্দ কি? সিংহ এর সমার্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ। সিংহ এর সমার্থক শব্দ মৃগেন্দ্র কেশরী বলা হয়। মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র কেশরী। এরপরে দেখো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এটা দ্বারা প্রকাশ পেয়েছে এই যে বাঁকা বাঁশের বাঁশরি দ্বারা প্রেমকে বুঝিয়েছে, প্রেম। আর রণতুর্য দ্বারা এটা মনে রাখবা দ্রোহ বা বিনাশী সত্তা, দ্রোহ বা বিদ্রোহী বা বিনাশী সত্তাকে বোঝানো হয়েছে। দ্রোহ, বিনাশী সত্তা বা হচ্ছে বিদ্রোহী সত্তাকে বলা হয়েছে। অধ্বনির সংবৃত, এটা কি হবে? সংবৃত উচ্চারণ কোনটি? আর মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ মানে যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেটা হবে মৌলিক শব্দ। তাহলে দেখো অধ্বনির সংবৃত উচ্চারণ, আর একটা আছে সংবৃত আর বিবৃত উচ্চারণ আছে। বিবৃত অয়ের উচ্চারণ যখন অয়ের মতো না হয় ওয়ের মতো হবে, তখন সেটা হচ্ছে দেখো সংবৃতের মধ্যে যাবে। তাহলে এখানে মন হবে নাকি অনেক হবে? আর মৌলিক শব্দ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেক্ষেত্রে দেখো গোলাপ, গোলাপ আছে, নাক আছে, ফুল আছে, বই আছে, লাল এবং তয়রিষি দন্তান্ন 3, এগুলো হচ্ছে মৌলিক শব্দ, অর্থাৎ এটাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। আর এখানে হচ্ছে মন, আর এখানে হচ্ছে কি? মৌলিক শব্দ। নিচের কোনটি অল্প প্রাণ? আর একটা বলেছে অল্প প্রাণ ধ্বনি। সক্ষ এর বিপরীত শব্দ কোনটি? সক্ষ এর বিপরীত শব্দ অল্প প্রাণ আছে আর মহাপ্রাণ। মনে রাখবা উচ্চারণ করার সময় যখন হচ্ছে আমরা এই যে ক বলি, তাহলে যেটা করের উপরে থাকবে সেটা হচ্ছে অল্প প্রাণ, আর যেটা মাঝে থাকবে সেটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে এখানে যদি আমি বলি যে ক, খ, গ, ঘ,
তাহলে দেখো এই যে ক প্রথমে উচ্চারণ করছি, তাহলে এটা করের উপরে থাকে অল্প প্রাণ, আর খটা কি হবে মহাপ্রাণ, গ হচ্ছে অল্প প্রাণ, ঘ হচ্ছে কি মহাপ্রাণ। এইভাবে তোমরা নির্ণয় করবে। তাহলে প দেখো প হচ্ছে শুরুতেই রয়েছে, তাহলে এটা কি হবে অল্প প্রাণের মধ্যে যাবে, অল্প প্রাণ। আচ্ছা, আজকের ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে বা আগামীকাল ইংরেজি ক্লাস হবে, এইভাবে তোমাদের ক্লাসগুলো চলতে থাকবে। আর যারা সেকেন্ড টাইম ভর্তি দিবে বা বন্ধু বান্ধব আছো তারা এই গ্রুপে ইনভাইট করবে। দেখো গ্রুপটি আমি আরেকবার দেখিয়ে দিই। এই সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন 2024-25, এখানে তোমরা আজকের ক্লাসের পিডিএফ বা অন্য অন্য যে ক্লাসগুলো আছে এর পিডিএফ গুলো পেয়ে যাবে বা লিংক এখানে পেয়ে যাবে।